পড়ে হুম। মাঠটা ইস্ট বেঙ্গল মাঠ, হ্যাঁ এখানে কোনো স্মৃতি রয়েছে? অঞ্জন মুখার্জিকে আমরা পেয়েছি ধারাবাহিক সরকারে, হ্যাঁ স্মৃতি মনে পড়ে। হ্যাঁ ইস্ট বেঙ্গল মাঠে তো বহু কমেন্ট্রি করেছি। আমার মনে আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ক্যালকাটা জিমখানা কিংবা এই ধরনের কোনো একটা দলের খেলা ছিল। রহিম নবী ইস্ট বেঙ্গলে খেলছিলেন, তা আমি কমেন্ট্রি করছি। একটা জটলার মধ্যে রহিম নবী গোলটা করেছিলেন। তা আমি বলে দিলাম যে জটলার মধ্যে রহিম নবী গোলটা দিয়েছেন, রহিম নবীর জটলার মধ্যে। ব্যাস, দর্শকদের মধ্যে বিরাট হইচই যে আমাদের এত ভালো গোলকে জটলার মধ্যে কেন বলেছেন। আর তখন জানেন যে স্ট্যান্ডটা ছিল একবারে কমেন্ট্রি বক্সের মুখোমুখি, তারা দাঁড়িয়ে থাকতো কি বলছি শোনার জন্য। অনেকে রেডিও আনতো, কারণ তারা সবাই প্লেয়ারগুলোকে চিনতে পারতো না অপোনেন্ট টিমের। আমার কাছে লিস্ট থাকতো, আমরা বলতাম। তো বিরাট ঝামেলা। আমি তো তখন নতুন কমেন্ট্রি করছি, আমার তখন ভয় লেগে গেছে আমার। যাই হোক, আমার এক পরিচিত ছেলে ছিল ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখছিল, সে দৌড়ে এসে কোনোরকমভাবে সামলালো, তবে শান্তি। সেই আমার একটা মনে আছে যে এরকম ওপেন জায়গায় বড় দলের কমেন্ট্রি করা মানে আপনাকে নার্ভটাও খুব শক্ত রাখতে হবে। পরের দিন খবরের কাছে আমি খুঁটিয়ে দেখলাম যে গোলটা নিয়ে কী লিখেছেন। সবাই লিখেছে জটলার মধ্যে রহিম নবী গোলটা করেন, কিন্তু আমি জটলা বলেছিলাম, ব্যাস তাদের রাগ হয়ে গেল। এই হচ্ছে মাঠ। আপনি যদি ভালো করেন আপনাকে মাথায় তুলে নাচবে, আর আপনি যদি একটু খারাপ করেন তাহলে কিন্তু আপনাকে একদম ফেলে দেবে। এবং অনেক খেলোয়াড় যেমন কলকাতাতে খেলতে ভালোবাসেন, তেমনি অনেকে আবার কলকাতায় আসতে চান না এই কারণে যে তারা এই চাপটা নিতে পারেন না। তাই আমার ইস্টবেঙ্গল মাঠের স্মৃতি আছে। বহু ম্যাচ আমি এখানে কমেন্ট্রি করেছি ইস্টবেঙ্গল দলের। অজয়দার সঙ্গে করেছি, সুকুমার সমাজপতির সঙ্গে অনেক ম্যাচ করেছি। অজয়দার কি বিশিষ্ট মানে কোনটা খুব ভালো আপনার লাগে? অজয় বসুর যেটা ভালো সেটা হচ্ছে বাংলায় দখল, অসাধারণ কথা বলতে পারতেন। এবং অজয় বসু শেষের দিকে যখন কমেন্ট্রিতে ঢুকি, তখন অজয় বসু তারপরে আর হয়তো 3-4 বছর কমেন্ট্রি করেছেন। তখন না অজয়দা মূলত মানে বল টু বল আমরা যেরকম বলবার চেষ্টা করতাম, অজয়দা কিন্তু সেই ধরনের অতটা বল টু বল করেননি, যেটা সুকুমার সমাজপতি খুব করতেন। অজয়দা যেটা করতেন সেটা হচ্ছে যে একটা পুরো পরিবেশ, একটা যে আকাশ বাতাস, ফুটবলে যে উন্মাদনা, যেটা কিন্তু যারা রেডিওতে শুনছে তারা খুব ভালোবাসতো। ওকে বল দিল, ও তাকে বল দিল, এটা শোনাচ্ছেও যে একটা বাংলার যে বাক চাতুর্য, এটা কিন্তু অজয় বসু একটা নতুন মানে একটা কি বলবো দিগন্ত তৈরি করে দিয়ে গেছেন কলকাতার আকাশবাণীতে, যে একটা ধারাভাষ্য কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় অজয়দা কিন্তু সেটা শিখিয়েছেন। আপনার প্রথম কমেন্ট্রি মনে পড়ে? কিভাবে এলেন, কোথায় গিয়েছিলেন, কিভাবে আবেদনপত্র? আমি আবেদনপত্র মানে কি জানো জাফর ভাই, আমি এখানে কাজ করতাম একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডালহৌসিতে। তো আমি তখন থাকতাম হাওড়া ছাড়িয়ে কডলাইনে। তো আমি রেডিও স্টেশনের পাশ দিয়ে রোজ হাঁটতাম, হেঁটে আমি এখানে লঞ্চ ধরতে যেতাম। তা আমি ভাবতাম যে আচ্ছা, কমেন্ট্রি আমার এত ভালো লাগে, আমি খেলেওছি অনেক, ইউনিভার্সিটি খেলেছি। তা আমার কিন্তু ছোটোবেলাতে খুব শখ যে আমি কমেন্ট্রি করব। তা কমেন্ট্রি কী করে করা যায়, কেউ আমায় রাস্তা দেখাতে পারেনি। আমি একদিন নিজে সাহস করে আকাশবাণীতে নিজেই চলে এলাম। চলে এসে আমি গেলাম ওখানে, একদম বললাম স্পোর্টস ডিপার্টমেন্টে দেখা করব। তখন স্পোর্টসে ছিলেন আশিস সেন। অনেক দিন আগের ঘটনা। তো আশিসদার সঙ্গে দেখা করলাম। আমি 84-এ এনলিস্টেড। আশিসদা আমাকে ভালো ব্যবহার করলেন, বললেন যে আপনি করবেন, আমাদের একটা তো অডিশন নেব, তো আপনি যদি পাস করেন হবে, কিন্তু খুব কঠিন। তখন আরেকজন তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলল, অনেকেই বলে ওই মাইক্রোফোন হাতে তুললে পালায়। আমি বললাম যে মনে ভাবলাম যে আমি তো জমি জমা বাঁধা দিচ্ছি না যে আমার সব চলে যাবে, হলে হবে, না হলে না হবে, দেখা যাক না। তারপরে আমার কাছে একটা, তখন তো এরকম মোবাইল ছিল না, অফিসে একটা ফোন গেলাম, অফিসের নম্বরটা দিয়ে এসেছিলাম এবং একটা অ্যাপ্লিকেশান করে এসেছিলাম। তো বললো আপনি আসুন, দিল্লি ভার্সেস হরিয়ানার একটা দিল্লি ভার্সেস হরিয়ানার ফুটবলের সন্তোষ ট্রফির প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ ছিল তখন। পুরো সন্তোষ ট্রফির ম্যাচটা মনে হয় মোহনবাগান মাঠে ছিল। তো সেখানে বললো আমরা ওই দিন 100 জন প্রায় দরখাস্ত করেছেন, তার মধ্যে ওই দিন আমরা 10 জনের
5 মিনিট করে করে একটা ধারাভাষ্য নেব, সেইটা কে ছিল তখন আপনার সঙ্গে পরে যে কমেন্টেটর হয়েছিল? অরুণ ঘোষ ছিল, আর অরুণ ঘোষ মারা গেছে। আর আমার সঙ্গে যারা আর আমার জানাশুনো কেউ আর চান্স পায়নি তেমন। তারপরেতে মানে আমার ওই ব্যাচে আমি ওই ব্যাচের কে ছিল? অরুণ ঘোষই ছিল আমার সঙ্গে, আর প্রদীপ ভট্টাচার্য বলে একটা ছেলে ছিল। প্রদীপ ভট্টাচার্য, হ্যাঁ, তিনিও মারা গেছে। প্রদীপ ভট্টাচার্য মারা গেছে। ও খুব ট্যালেন্টেড ছিল। হ্যাঁ, ট্যালেন্টেড ছিল। এবার প্রদীপ আমি ছিলাম, তো আমাকে বললো যে অনেক লোক আছে, আপনি 5 মিনিট করে বলবেন। আমি 5 মিনিট আমি মাঠে এলাম অনেক তাড়াতাড়ি, নাম্বার টুকে নিলাম যেরমভাবে কমেন্ট্রি করে, আমি একদম এতে 5 মিনিট বললাম। আমি জানি এত লোক যখন আছে আমার চান্স নেই, কিন্তু মাসখানেক বাদে আমার কাছে একটা ফোন এলো যে আপনি একবার আসবেন, আপনার সঙ্গে কথা আছে। তো আমি গেলাম দৌড়ে, বলে আপনি সিলেক্টেড হয়েছেন, আপনার স্পিডটা একটু বাড়াতে হবে, কিন্তু আপনার উচ্চারণগুলো খুব পরিষ্কার, আর আপনার বাংলার উপর একটা দখল আছে, সেইটা দেখে আপনি খেতে। আশিস দাই বললো। প্রথম ম্যাচ আমায় দিল, বললো আপনাকে 3টে ম্যাচ প্রফেশনাল হিসেবে নেওয়া হচ্ছে, 3টে ম্যাচে আপনি 150 টাকা করে পাবেন। তখন আমার কাছে টাকাটা কোনো ফ্যাক্টর ছিল না, আমি বলবো এটাই যথেষ্ট। কারণ আমার সঙ্গে কে থাকবে না, আপনার সঙ্গে নীলিমেশ রায়চৌধুরীকে দেওয়া হয়েছে। নীলিমেশ দা তখন, হ্যাঁ, নীলিমেশ রায়চৌধুরী তখন অনেক পুরনো, মানে আমার আগে 4-5 বছর আগে সম্ভবত। এবং নীলিমাস দা মাঠের লোক, খুবই জানেন। তো নীলিমাস দাকে আমি বললাম, নীলিমাস দা এটা তো আমার প্রথম, একটু দেখবেন যদি না পারি একটুখানি ম্যানেজ করে নেবেন। বলো তুমি চিন্তা করো না। তো যাই হোক, আমি দুজনে বসলাম, ক্যালকাটা জিমখানা আর ইস্ট বেঙ্গলের খেলা। আমার মনে আছে নীলিমাস দা প্রথম 5 মিনিট নীলিমাস দা বলে এবার অঞ্জন মুখার্জিকে আমি বলছি। আর নীলিমাস দা একটা কথা বলেছিল, আর আমি তখন বাড়িতে বলেছিলাম যা বলবো তুমি টেপ রেকর্ডার করে রেখো, আমার মাকে বলেছিলাম। ও মা টেপ করে রেখেছিল, বাড়ি গিয়ে শুনেওছিলাম। তারপর মোটামুটি উদ্রে গেলাম, আমাকে বললো ভালোই হয়েছে, বাকি 2টো আছে, এই 2টো যদি পাস করেন। মাটি আপনার সঙ্গে কারা কারা এসেছিল অফিসার আকাশবাণী থেকে? আমার আশিস দা এসেছিল, আশিস দা শুনছিল মন দিয়ে, রঞ্জিত নন্দী এসেছিল, রঞ্জিত কুমার নন্দী, হ্যাঁ রঞ্জিত কুমার নন্দী এসেছিল। ওই নন্দীদাই অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর পেক্স ছিল আশিস দা, আর ও ছিল অ্যাসিস্ট্যান্ট। তো যাই হোক, বলো ঠিকই আছে, তুমি এক কাজ করো, আরও 2টো ম্যাচ তোমাকে দেওয়া হবে, তুমি এর মধ্যে যদি এই ধরনের বলো তোমাকে আমরা পার্মানেন্ট করে দেবো। ভগবানের দেওয়া হয়ে গেল। এইভাবেই আমার আশা। এবং আমার জীবনে আমি চাকরি বাকরি করেছি, অনেক ভালো জায়গাতেই গিয়েছি, কিন্তু আমার কাছে ছোটোবেলা থেকে আমার এই প্যাশনটা ছিল কমেন্ট্রি। এবং যেদিনকে আমি কমেন্ট্রি করেছি, আমি মনে করি যে ওটা আমার জীবনের একটা বিরাট একটা উল্লেখযোগ্য দিন। কোনো ডার্বি করেছেন আপনি? আমি মোহনবাগান আর ইস্ট বেঙ্গল কয়েকটা ম্যাচ করেছি, 5-6টা ম্যাচ করেছি। সেরা আপনার ডার্বি ম্যাচ যদি বলা যায়? একটা ম্যাচ আমি করেছিলাম মোহনবাগান আর ইস্ট বেঙ্গলে, তাতে ইস্ট বেঙ্গল 1 গোলে জিতেছিল, সুভাষ ভৌমিক গোল দিয়েছিল, 1 গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল, এটা আমার মনে আছে। মাঠে আসলে এত ম্যাচ করেছি আর এত মানে খেলা দেখিয়েছি, এখন একটা বয়সের পর স্মৃতিগুলো সব একটু যেন ঝাপসা হয়ে যায়। কারণ আমার কোনো দিনই খুব লিখে রাখার অভ্যেস ছিল না, কিন্তু আমি যা করতাম এক্সটেম্পোর। তবে তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, একটা খেলার কমেন্ট্রি না, আমাদের সাপোর্ট না, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের মাঠেতে আমরা যদি কনফার্ম না হতাম, আমরা তাহলে কে গোল দিয়েছেন সেটা বলতাম না। মাঠে হ্যাঁ, প্রোটোকল শিখিয়েছিলেন আমাদের, অনেক কিছু নিয়মকানুন। এখন যে কমেন্ট্রিগুলো হয় সেগুলো যখন দেখি, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। যেমন আমরা কখনোই রেফারির সমালোচনা করতে পারবো না, আমরা কনফার্ম না হলে গোল বলতে পারবো না, মানে গোল হয়েছে রেফারি বললো, যদি পেনাল্টি আমরা দেখি ভুল করে রেফারি দিয়েছেন তাও আমরা বলতে পারবো না। মাঠে উত্তেজনা হলে যতটা পারবো সেটাকে আন্ডারমাইন করতে হবে, আমরা বলা চলবে না। কারণ এই খবরটা যখন ছড়িয়ে পড়বে চারিদিকে, তখন আবার মাঠের বাইরে আবার একটা অশান্তি হতে পারে। তখন কলকাতা মাঠে খেলা মানে 40-30 হাজার দর্শক, 35 হাজার দর্শক মাঠে ফুল ক্যাপাসিটি দেখছে, আর ওখানে র্যাম্পাটে আরও 10,000 লোক দেখছে, এবং সারা কলকাতার তখন নজর থাকতো এই মাঠের দিকে। আমি নিজে জানি যে আমি যদি মাঠের বাইরে বেরোতাম, তখন সবাই যেন মনে করতো যে আমি একটা ভিআইপি হয়ে গেছি। সেই জিনিস এখন কলকাতা ফুটবলের এটা ঘটনা,
যে এত এরকম হয় যে আপনি ভিলিয়ান হয়ে গেছেন, হ্যাঁ আপনি ভিলেন হয়ে গেছেন, আপনাকে লোকগুলো তাড়া করে এরকম না কিছু? মানে না তারা আমায় কেউ করেনি মানে আপনার না, তবে অনেকেই আমি একটা বিশেষ দলে বলতে এলে অনেকে বলেছে এই অন্য দলের সাপোর্টার, উল্টোপাল্টা বলবে, মাথায় রাখবি, এটা বলেছে। আসলে এইটা হয়েছে যে আপনি যদি ঠিককে ঠিক বলেন সেটা আবার অনেকের ঠিক ভালো লাগে না। তো কোনো প্রাক্তন প্লেয়ারের সঙ্গে বসেছেন? হ্যাঁ, মানস ভট্টাচার্যের সঙ্গে আমি কমেন্ট্রি করেছি, সুকুমার দাদার সঙ্গে কমেন্ট্রি করেছি। মানস ভট্টাচার্যের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে এবং ওই আমি 2 বছর আগেও। তাহলে একজন প্রাক্তন খেলোয়াড় আর আপনি তো কমেন্টেটর, মানে ফ্রেশ কমেন্টেটর, তো কী তফাৎ থাকে? ওরা বেশি টেকনিক্যাল বলে? না দেখুন, একটা সময় গিয়ে দেখবেন এই কমেন্টেটর এবং এক্সপার্টের মধ্যে না একটা মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ সারা বছর আমি খেলা দেখতাম, ওই অফিস থেকে বেরিয়ে কাজকর্ম সেরে প্রত্যেকদিন গড়ের মাঠে আসতাম। সেখানে কিন্তু বেসিক যে নলেজগুলো সেগুলো আমাদেরও হয়ে যেত, কিন্তু যখন গোল টোল হতো তখন আমরা কমেন্টেটর এক্সপার্ট। যেরকম এক্ষুনি গোল হলো, ইস্ট বেঙ্গল গোল করেছে, এরকম দেখা যায় যে অনেক কমেন্টেটররা খুব এক্সাইটেড হয়ে যায়। আমরা অজয় সাময়িকী দেখি উঠে যেত, আপনার কীরকম কন্ট্রোল করতেন? না এটা এক্সাইটেড মানে আপনার এই যে গোল হলো, হ্যাঁ গোল হলে তো আপনাকে এক্সাইটমেন্ট দিতেই হবে এবং চেঁচাতেই হবে। কারণ যারা শুনছে আপনার ইথারে যখনই আপনার ভয়েসটা ভেসে আসছে এবং আপনি যত উত্তেজিত হচ্ছেন, উত্তেজিত মানে শুধু চেঁচানো নয়, এবং সুললিত কণ্ঠে আপনাকে চিৎকার করতে হবে, আপনার গলা না ক্র্যাক করে যায়, সেখানে কিন্তু যারা শুনছে তারাও একটু তাদের অ্যাড্রিনাল সিক্রেশনটা বেশি হতো। সুতরাং আপনাকে বলতেই হবে। কিন্তু অনেকে আছেন আমি দেখেছি যে মাঝ মাঠে বল গেলেও তারা খুব চিৎকার চেঁচামেচি করছেন। একটা ভালো কমেন্টেটর আমার মনে হয় তখনই সে ভালো কমেন্টেটর যখনই সে একটা না একটা মানে ঠিক সঠিক জিনিসটা তাকে সে তুলে ধরতে পারবে। খেলার মধ্যে কিন্তু আপনার মূল কথা হচ্ছে আপনি কমেন্ট্রি করছেন, আপনি নিজের মতামতটা দিচ্ছেন না। সুতরাং আপনাকে মতামত দেওয়া চলবে না। কখন দেবেন? যখন হয়তো কারোর পায়ে লেগেছে, একটু খেলা বন্ধ আছে বা হাফ টাইম, তখন আপনি মতামতটা দিন। কিন্তু যখন খেলা চলছে তখন সেই খেলাতেই আপনাকে নিবদ্ধ রাখতে হবে। পরে আপনি আকাশবাণীতে অনেক অফিসারকে পেয়েছেন, বিনয় কৃষ্ণ ঘোষ, অঞ্জন পাল, তাদের সম্পর্কে বলুন না, তারা মানে কীভাবে আপনাকে মানে আমি আশিসদার কাছে চিরকৃতজ্ঞ। কারণ আশিসদা প্রথম দিকে আমাকে প্রচণ্ড ব্যাকআপ দিয়েছেন। উনি কথা কম বলতেন কিন্তু ওর মধ্যে একটা মানে সফটনেস ছিল, আমি বুঝতাম। উনি স্নেহ করতেন। তারপরে অনেকে নিয়েছি কম বেশি। ছিল বিনয়দার সময়। বিনয়দা দিল্লিতে খেলতো, দিল্লি হিরোজের গোলকিপার ছিলেন। এবং প্রসূন ব্যানার্জির সঙ্গে আমি কমেন্ট্রি করেছি একসঙ্গে। প্রসূনও তখন কমেন্ট্রি করেছে অনেক দিন। তবে একটা কথা বলবো যে রবি ভট্টাচার্যের সঙ্গেও উনিও আমাকে অনেক বড় বড় ম্যাচের দায়িত্ব দিয়েছেন। তবে একজন ভদ্রমহিলাকেও আমি, নন্দিনী ছিলেন, নন্দিনী সেনগুপ্তা, উনি আমাকে, উনিও মাঠে আসতেন, তবে খুব বেশি আসতেন না, কিন্তু মাঝে মাঝে বড় ম্যাচ হলে আসতেন। নন্দিনী সেনগুপ্ত কিন্তু খুব ভালো, আমাকে ভালোবাসতেন, কারণ আমি ম্যাচগুলো করতাম ঠিক মতন। এই আর কি, ভালো মন্দে মিশিয়ে। তবে সব প্রোগ্রাম এক্সিকিউটিভ দেখতাম পিছনে দাঁড়িয়ে থাকতেন, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতেন, এবং যদি স্লো হয়ে যেতাম বলতেন ফাস্ট কর, বেশি ফাস্ট হলে বলতেন একটু এবার ধীরে, সবাই বলতেন। মূলত সব প্রোগ্রাম আমি কৌশিক সরকার ছিল, ও আমাকে দিয়েছে তখন আস্তে আস্তে। হ্যাঁ ইনপুট দিত, এবং কাগজে অনেকেই চিরকুট দিতেন, একটা লিখে পাঠিয়ে দিতেন হয়তো যে কর্নার কথা টুক 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 করে পেছন দিকে। কারণ আমরা যখন খেলা বলছি তখন আর অফ দ্য বল আমাদের তো কোনো মুভমেন্ট নেই, আমরা অন দ্য বলই আমাদের মুভমেন্ট। সুতরাং অফ দ্য বল আমাদের একটা তো সাপোর্ট। যেরকম টিভিতে যারা বলেন তারা অনেক তাদের ডাটা চলে আসে, সেই ডাটাগুলো তারা দেখে নিতে পারে, কিন্তু আমাদের কাছে সব লাইভে। অনেকবার হয়েছে, এমনকি আমি কিভাবে সামলান আপনি?
সামলানো মানে হচ্ছে তখন আমি প্লেয়ারদের নাম যে কটা প্লেয়ারে দেখুন একটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল মোহামেডানের খেলা হলে এদের প্লেয়ারদের নাম তো আমি জানি, এবার অপোনেন্ট প্লেয়ারদের যতক্ষণ না প্লেয়ার লিস্ট আসছে এবার অনেকে আছে তাদের আমি যাতে ভুল না বলতে হয় ওই জন্যে আমি কী করতাম, ওয়েট করতাম কখন লিস্ট আসে এবং ওই আমরা দেখি বড় টিমের প্লেয়ারদের কথাই বলতাম। আপনারা যে লিস্টগুলো টুকে নিয়ে আসতেন, হ্যাঁ হ্যাঁ, আমরা খেলার আগে চলে যেতাম ক্লাবে গিয়ে নিতাম, তখন হয়তো অনেকে প্র্যাকটিস করতে বলুন দাদা লিস্টটা দিন, কারণ এই যে এখন অনেক প্রফেশনাল সিস্টেমেটিক হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে চলে আসছে, সেটা পরবর্তীকালে এসেছে আমাদের। আমি যখন এখন কমেন্ট্রি করা খুব সোজা হয়ে গেছে আগে থেকে, আপনি কি মনে দেখুন আপনাদের সময় যেরকম মানে দেখুন আমাদের সময় সবচেয়ে যেটা অসুবিধে ছিল সেটা হচ্ছে তখন ইন্টারনেট ছিল না, একটা ম্যাচের কমেন্ট্রি হলে আমাদের হ্যাঁ পুরনো খবরের কাগজ দেখে দেখে আমাদের বার করতে হতো, বিভিন্ন যারা তথ্য সংগ্রাহক ছিল তাদের সঙ্গে কথা বলতে হতো, এইগুলো নিয়ে হতো। কিন্তু এখন আপনি ইন্টারনেট খুললে আপনি সব পেয়ে যাবেন। শুধু বলতে গিয়ে আপনার ওই হরিদা ছিলেন, হ্যাঁ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়, ওর কাছ থেকেও আমরা অনেক ডাটা নিতাম এবং ও সমস্ত এমন ভালো কমেন্টেটর ছিল। আস্তে আস্তে এখন সব নতুন যারা এসেছেন তারা অনেক টেক স্যাভি। আপনি প্রদীপ রায়ের সঙ্গে? হ্যাঁ প্রদীপ রায়ের সঙ্গে অনেক করেছি। প্রদীপ রায় ছিল, পল্লব বসু মল্লিকই তখন ইংরেজিতে কমেন্ট্রি করতো রেডিওতে, তুষার নারায়ণ চৌধুরী ইংরেজিতে করতো আর আপনারা বাংলায়। এটাও মাঝখানে চালু হয়েছিল যে অর্ধেকটা ইংরেজি, হ্যাঁ ইংরেজিতে অর্ধেকটা হবে। অরিজিৎ সেন ছিল, তো শিবাজি দাশগুপ্ত ছিলেন। হ্যাঁ ওদের মানে তখন ছিল কি অর্ধেক বাংলা, কারণ কি ইংরেজি কমেন্টেটরদের অত ম্যাচ দেওয়া যেত না, কারণ বাংলা কমেন্ট্রিটাই এত পপুলার ছিল। তখন একটা নতুন করা হলো কি যে অর্ধেকটা ওরা বলবে অর্ধেকটা ইংলিশ বলবে, এইভাবে আমি পল্লব বসু মল্লিকের সঙ্গে করেছি। ইন্টারন্যাশনাল ম্যাচ করেছেন কমেন্ট্রি মনে পড়ে? না আমি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করিনি। হ্যাঁ ফেডারেশন কাপ করেছি। ফেডারেশন কাপ করতে আমি শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়িতে গিয়েছিলাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি ওখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচও করেছি ফেডারেশন কাপের। এবং শিলিগুড়িতে দেখুন, শিলিগুড়িতে একতরফা একটা দলের সাপোর্টারই বেশি, মূলত ইস্টবেঙ্গলের সাপোর্টার বেশি। এসব না কোনো অসুবিধা হয় না, কারণ এইসব জায়গাতেই অসুবিধা হয় যেখানে আপনার গ্যালারিটা একেবারে কমিউনিটি বক্সে লাগোয়া, সেখানে আপনার হ্যাঁ মোহামেডানটা খানিকটা দূরে ছিল, ওটা একটা স্ট্রাকচার মতন ছিল, একটু অনেক পেছন দিকে। না ভয় কিছু ছিল না, কারণ আফটার তারাও ক্রীড়াপ্রেমী এবং আমরা এমন কিছু বলতাম না যাতে উঠতে রেডিও সেট নিয়ে আসতো মাঠে, অনেকে রেডিও সেট আনতো, তখন একটা ফ্যাশন ছিল রেডিওতে শুনতো। ভুল যদি আমরা বলতাম অনেক সময় প্লেয়ারদের হয়তো। আপনার কোনোদিন ভুল হয়েছে? ভুল তো হয়েছে, কারণ অনেক সময় হয়েছে কি জার্সি নাম্বার আমি দেখেছি আমাদের যা জার্সি নাম্বার দেওয়া হয়েছে অন্য জার্সি নাম্বারে হয়তো সে নেবে পড়েছে, তখন অতটা প্রফেশনাল ছিল না। আমরা হয়তো জার্সি নাম্বার দেখে যেতাম ওরে ভুলভাল প্লেয়ার বলিস না অমুক, কারণ এই যারা খেলা দেখতে আসে আপনি জানবেন ময়দানে বেশ কিছু লোক আছে যারা কিন্তু ময়দানেই পড়ে থাকে, তারা প্র্যাকটিস থেকে আরম্ভ করে সব কিছু দেখে। চাকরি বাকরি সামলে এতটা সময় তো খেলা দেখার জন্য দেওয়া যেত না, যেটা একটা অসুবিধা ছিল আমাদের।